বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়নের পদার্থের গঠন অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থের গঠন অধ্যায় সুপার সাজেশন এসএসসি 2026 এর জন্য তোমাদের টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। যারা তোমরা ক্লাসটা ওপেন করছো, শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ তোমাদের আজকের ক্লাসে এই অধ্যায় থেকে 100% কমন প্রশ্ন থাকবে। আমি যা যা বলবো তাই পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? টেস্ট প্লাস বোর্ড পরীক্ষা। তো আমরা সাধারণত হচ্ছে যে আমাদের হচ্ছে মেইন বই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বইয়ের বেসিক যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাইলে আমরা কিন্তু বোর্ডের যতগুলা প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা অ্যান্সার দিতে পারবো। সাধারণত বোর্ড প্রশ্ন কোথা থেকে করা হয়? প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড প্রশ্ন করা হয় সাধারণত আমাদের বইয়ের বেসিক থেকে। মানে একটু তোমাদের প্যাটার্নটা ঘুরাই দিবে, ঠিক আছে? মনে হইতেছে যে আসমান থেকে মনে হয় প্রশ্নটা করছে, কিন্তু আসমান থেকে না, মেইন বই থেকে। কারণ সরকার আমাদেরকে বই দিছে, বই ভালো করে ফলো করতে হবে, বই ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, তারপর হচ্ছে যে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, তারপরে আমরা বোর্ড পরীক্ষায় একটা ভালো মার্ক পাবো। যেহেতু আমি 4 বছর হচ্ছে একটা শিক্ষকতা করছি একটা বিদ্যালয়ে, এবং হচ্ছে যে আমি ওই জায়গার মধ্যে রসায়ন বিষয়টা পড়াইছিলাম, তো আমার একটা হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স আছে। ওই এক্সপিরিয়েন্স থেকে আমি সাধারণত তোমাদেরকে আজকে এই পদার্থের গঠন অধ্যায় থেকে সুপার একটা সাজেশন দিব, যে সাজেশন তোমরা যদি ফলো করো ইনশাআল্লাহ তোমরা টেস্ট এবং বোর্ড পরীক্ষায় তোমরা হচ্ছে যে সম্পূর্ণ মার্ক উঠাতে পারবা। তো পদার্থের গঠনের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। পদার্থ কি, মৌল ও যৌগ মিশ্রণ কিভাবে পৃথক করা যায়, মৌলের গঠন কাকে বলে, এগুলো তুমি শিখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে যে সাজেশন ক্লাস, তো আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কি, আইসোটোপ আইসোবার কি, বা আইসোটোনের সংখ্যা উদাহরণ লেখো, নিউক্লিয়ন সংখ্যা কি, কোন মৌলের রাসায়নিক ধর্ম নির্ধারণ কোন কণা, ইলেকট্রিক বিন্যাস কি বুঝো, নিরপেক্ষ পরমাণু প্রোটন ইলেকট্রনের সংখ্যা কেমন, এগুলো ভালো করে মুখস্থ রাখবা। নিউক্লিয়াসের ভিতরে কোন কণিকা থাকে, এবং কেন ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না, কেন ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না সে সম্পর্কে একটু ভালো করে পড়বা। আর সৃজনশীল প্রশ্ন 4 মার্কের মধ্যে পরমাণু তথ্যের মূল সূত্র, ডাল্টনের পরমাণু তথ্যের মূল সূত্র, ওই যে তোমার হচ্ছে যে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। রাদারফোর্ড পরমাণু মডেলের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা, এটা তো ভাই 99%, এটা আসবে, এটা ঘোড়া নাম্বার আসবে। হ্যাঁ, রাদারফোর্ড এবং বড় পরমাণু মডেল আসবেই। সীমাবদ্ধতাগুলো ভালো করে পড়বে এবং বৈশিষ্ট্য। বড় পরমাণু মডেলের ব্যাখ্যা, হাইড্রোজেন পরমাণু শক্তিস্তর চিত্র অঙ্কন ও ব্যাখ্যা, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এটা তো স্যার আসবে, ইলেকট্রন বিন্যাসের নিয়ম। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়, ইলেকট্রন বিন্যাসের 3টা নিয়ম, ওই 3টা নিয়ম উপরে ভিত্তি করে আমাদেরকে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করতে হয়। মৌলিক কণার আবিষ্কার, ইলেকট্রন প্রোটন নিউট্রন ও তাদের বল আদান উল্লেখ করা। মানে মৌলিক কণার আমাদের যে ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে যে তাদের যে বর আছে, বর দিয়ে এবং মান দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক আসতে পারে। একই মূলের আইসোটোপের ভৌত রাসায়নিক ধর্ম ব্যাখ্যা ভালো করে পড়বা। বর সংখ্যা পারমাণবিক সংখ্যা পার্থক্য লেখো, এটাও পড়ে নিবা। বর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা পার্থক্য। পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা জানি সাধারণত কি করা যায়, একটা মৌলকে ইন্ডিকেট করা যায়, মৌলটি কত নাম্বার গ্রুপে আছে বা কত নাম্বার অবস্থানে আছে, তার সংখ্যার মাধ্যমে আমরা তাকে ইন্ডিকেট করতে পারি, চিনতে পারি। আর ভর সংখ্যা হচ্ছে একটা মৌলের সাধারণত হচ্ছে যে ভর সংখ্যা থাকে, তো আমরা ভর সংখ্যা সাধারণত কিভাবে বের করি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার মাধ্যমে। যাই হোক, শক্তিস্তর ধারণা কক্ষপথ ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট। শক্তিস্তর ধারণা কক্ষপথ ব্যাখ্যা, আমাদের যে অরবিটাল আছে, তোমাদের হচ্ছে কে শেল, এর শেল, এম শেল, এন শেল, এটার ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। এস অরবিটাল, পি অরবিটাল, আমাদের এই যে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এটা সম্পর্কে আমাদের জানা লাগতে হবে, ঠিক আছে? মৌল ও যৌগ মসৃণের উদাহরণ পার্থক্য লেখো। তারপর গুরুত্বপূর্ণ গাণিতিক ও সমাধান ধর্মী প্রদর্শন কিছু অঙ্ক এখানে দেওয়া আছে। এই যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুবই কোনো মূল্য পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, নিউক্লিয়র সংখ্যা বের করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ হচ্ছে যে তোমাদের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তো 100% আসবে, কয়টা স্যারে 100% দিয়ে দিছি, 100% এটা আসবে অধ্যায় থেকে, ঠিক আছে? অধ্যায় থেকে 100%। ইলেকট্রন বিন্যাস দিয়ে পর্যায় সারণীর গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা নির্ণয়, এটা আসবে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমাদেরকে কিভাবে পর্যায় সংখ্যা এবং হচ্ছে যে গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায় সেগুলো সম্পর্কে তোমরা যদি না জানা থাকো তাহলে স্যারের কমেন্টে বলবা, স্যার তোমাদেরকে খুব সহজে এটা এই মানে পদার্থের গঠনের উপর ওয়ান শট একটা ক্লাস দিয়ে দেব, এবং হচ্ছে যে
তোমরা ওই অধ্যায় থেকে ভালো একটা মার্ক উঠাতে পারবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের এই যে পদার্থের গঠন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেই সম্পর্কে তোমরা জানতে পেরেছো, এবং হচ্ছে যে ওই অনুযায়ী তোমরা আগে বইটা কভার করো, কভার করার পরবর্তীতে তোমরা বোর্ড প্রশ্ন সমাধান করো। ভাই তুমি এত পণ্ডিত হইয়েন না, সরাসরি যাইয়া বোর্ড প্রশ্ন সমাধান করা যাওয়ার দরকার নাই, আগে হচ্ছে যে বই পড়া। আমি তোমার দেখাই দিচ্ছি বইয়ের কোন কোন টপিকগুলো পড়বা। এই বইয়ের মৌলিক ও যৌগিক পদার্থ এই জিনিসটা পড়বা। মৌলিক পদার্থ কি? যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, শুধুমাত্র বা হচ্ছে যে মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যে সংখ্যাকে ভাঙলে মানে আরো অন্যান্য উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন হচ্ছে ধরো এখানে স্যারে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি, H হাইড্রোজেন মানে কি H+H, মানে আমি হাইড্রোজেনের ভাঙছি, শুধু হাইড্রোজেন পেয়েছি, আর অন্য কোনো কিছু পাই নাই। ঠিক আছে, আর H2O এখানে স্যারে কি করলাম, H+O, এখানে স্যারে কি H2O বলতে এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, মানে ওই উপাদান সহ অন্য আরেকটা উপাদান পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে যৌগিক। আর হাইড্রোজেনকে ভাঙানোর পর শুধু হাইড্রোজেন ছাড়া অন্য কোনো উপাদান পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক। যেরকম হচ্ছে যে তোমার অক্সিজেন, সেটা একটা মৌলিক, অক্সিজেন। ঠিক আছে, আবার এখানে তোমার হচ্ছে যে মিথেন, সেটা একটা যৌগিক, এখানে কার্বন ও হাইড্রোজেন আছে। তাহলে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ ভালো করে একটু শিখে রাখবা, কনসেপ্ট ক্লিয়ার রাখবা, তাহলে তোমাদের এমসিকিউ এর মধ্যে তোমাদের উপকার হতে পারে যে মৌলিক পদার্থ কোনটি আসতে পারে। ঠিক আছে, এরপরে পরমাণু আর অণু কি স্যার? পরমাণু আর অণু সম্পর্কে একটু কিন্তু ভালো ধারণা রাখতে হবে। পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মূলের গুণাগুণ থাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, যার মধ্যে মূলের গুণাগুণ, যেমন নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ N+N, তো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এটা, তো এটাকে সাধারণত আমরা পরমাণু বলবো। অক্সিজেন, এটাও একটা কি পরমাণু, O+O, মৌলিক পদার্থ, এটা মৌলিক পদার্থ, এটা মৌলিক পদার্থ, এটা মৌলিক পদার্থ, ক্ষুদ্রতম কণা। তাহলে পরমাণু হচ্ছে ক্ষুদ্র, পরমাণু হচ্ছে কি ক্ষুদ্র। যদি বলা হয় পরমাণু এবং অণুর মধ্যে কোনটি ক্ষুদ্রতম, তাহলে আমরা পরমাণু ক্ষুদ্রতম লিখবো। আর অণু হচ্ছে স্যার বড়, অণু হচ্ছে কি বড়, এরা মনে রাখবো, অণু বড়। অণু কেন বড় স্যার? অণু বড় হচ্ছে দেখো দুইটা অক্সিজেন মিলিয়ে একটা অক্সিজেন গ্যাস, দুইটা পরমাণু অক্সিজেন মিলিয়ে একটা O2 হয়েছে। ঠিক আছে, তো অণু হচ্ছে যে 2 বা 2 এর অধিক, এই 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু, 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এই যে অক্সিজেন দুইটা পরমাণু, অক্সিজেন দুইটা কি পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে তারা একটা বন্ধন গঠন করছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস, এটা হচ্ছে কি অক্সিজেন গ্যাস। এটাকে আমরা কি বলবো? অণু বলবো, এটাকে আমরা অণু বলবো। তাহলে অণু বড় আর পরমাণু ছোট, কনসেপ্ট ক্লিয়ার রাখবা। ঠিক আছে, তো এখানে পরমাণু অণু সম্পর্কে মোটামুটি জানা গেল। তো মৌলিক প্রতীক এটা মোটামুটি ইম্পর্টেন্ট, কোন মৌলের ইংরেজি ল্যাটিন ও সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। ক্লিয়ার? তো এইখানের মধ্যে আর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে স্যার এই যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে নিবা। ঠিক আছে, মুখস্থ করে নিবা, এগুলা পরীক্ষা আসবে। তারপরে হচ্ছে তোমার সংখ্যা ততটা না, পরমাণুর ভিতরে কণা, মাশাআল্লাহ এটা তো ইম্পর্টেন্ট আছে, এই 4টা মুখস্থ করবে। ঠিক আছে, আজকে সাজেশন ক্লাস, সাজেশন ক্লাস মধ্যে যারা যতটুকু পারি তোমাদেরকে হেল্প করব, বুঝিয়ে দেব, কোনো অসুবিধা নাই। তো পারমাণবিক সংখ্যা ভালো করে পড়বা। পারমাণবিক সংখ্যা মানে কি স্যার একটু কিন্তু বলছি, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে যে একটা মূলের অবস্থান কিভাবে, একটা মূলের কে কিভাবে আইডেন্টিফাই করা যায়, পারমাণবিক সংখ্যার মাধ্যমে একটা মূলকে আইডেন্টিফাই করা যায়। আমাদের পদের সারণী 118টি মূল আছে, 118টি মূলের ভিতর সবগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো সাধারণত পারমাণবিক সংখ্যা। যেরকম আমি 2 বললে জানি হিলিয়াম, 3 বললে লিথিয়াম, 8 বললে অক্সিজেন, 10 বললে নিয়ন। তো এইভাবে আমরা এই যে সংখ্যাটা বললে আমরা মূলের অবস্থানটা বুঝতে পারি, এটাই হচ্ছে যে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকে সাধারণত প্রোটন সংখ্যা বলে। এবং কি একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন সংখ্যা থাকে এবং হচ্ছে যে তার বাইরে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে একটা জিনিস মনে রাখবো, পারমাণবিক যোগ সমান প্রোটন আর হচ্ছে সমান ইলেকট্রন। ঠিক আছে, মানে পারমাণবিক সংখ্যা যা থাকবে প্রোটন সংখ্যা তাই থাকবে, ইলেকট্রন সংখ্যা একই থাকবে।
তাহলে ভর সংখ্যা সূত্রটা একটু ভালো করে রাখবো। ভর সংখ্যা সূত্র হচ্ছে ফোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখানে আর কোনো আমাদের ইম্পর্টেন্ট পড়া নাই, বই আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, ফোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো এবার আমাদের হচ্ছে স্যার কি, এবার আমাদের এইখানে আর এখানে তোমাদের হচ্ছে যে শিক্ষার্থীর কাজ মৌলের ভর সংখ্যা, ফোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা। তাহলে ভর সংখ্যা 7, তার ফোটন সংখ্যা 3, আর হচ্ছে নিউটন সংখ্যা 7 থেকে 3 গেলে যত থাকে তাই, ঠিক আছে। এটা সহজ আছে, ওগুলো পরীক্ষা আসে না। এই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা মুখস্থ করে রাখবা, সম্পূর্ণটা মুখস্থ করে রাখবা। এখানে পরমাণু মডেল কি বলছে আমাদেরকে, রাদারফোর্ডে কে বলছে, রাদারফোর্ড সর্বপ্রথম 1911 খ্রিস্টাব্দে পরমাণু গঠন সম্পর্কে আলোচনা করছেন। উনি কি বলছে, পরমাণুর ভিতরে একটা কেন্দ্র আছে, কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে তোমার ইলেকট্রনগুলো কি অবস্থান করে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আছে, আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন আছে। তো ইলেকট্রন যেখানে থাকে এটারে কক্ষপথ বলে, আর প্রোটন নিউট্রন যেখানে থাকে সেটাকে নিউক্লিয়াস বলে। এই জিনিসটা তোমরা পড়ে নিবা। তো উনি বলছে যে সৌরজগতে যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, একইভাবে হচ্ছে যে নিউক্লিয়াসটা কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। ওনার অনেক সীমাবদ্ধতা আছে, ভুল আছে, এগুলো পড়ে নিবা, বা তোমার মুখস্থ করার জিনিস, বোঝার জিনিস পড়ে নিবা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত পড়বা। আর বড় পরমাণুর মডেল, বড় পরমাণুর মডেল সাধারণত রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কি দিতে পারে না, মানে সুনির্দিষ্টভাবে ইলেকট্রন কিভাবে ঘুরবে আর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারে না। পরবর্তী দিয়া রাদারফোর্ড পরমাণু মডেল তোমার হচ্ছে যে বলছে যে নিউক্লিয়াসে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তো বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং এগুলোর অনেক একটা নাম দেন, একটা দেয় কে শেল, একটা দেয় এল শেল, একটা এম শেল, আর একটা হচ্ছে এন শেল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে কে শেল, এম শেল, এন শেল, এগুলা পৌর পরমাণু মডেল। সাধারণত এগুলার নাম দেয় অরবিট বা শক্তি স্তর বলে এগুলা। তো স্যার এই যে এটা দিয়ে তো তোমার অঙ্ক আসবে, কৌণিক ভরবেগের অঙ্ক, হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%, 100% আসবে, 100%। কৌণিক ভরবেগ হচ্ছে অ্যাম্বিয়ার, এন হচ্ছে তোমার তোমার কোয়ান্টাম মানে অরবিটাল সংখ্যা, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, 2 5 মান হচ্ছে 3.1416। তো এখানে মানগুলো তোমরা মনে রাখবা, এখানের মানগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। সাজেশন ক্লাস আমি শুধু জাস্ট হচ্ছে যে বইয়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো নি। বড় পরমাণু মডেলের সাফল্য, সীমাবদ্ধতা পড়ে নিবা, সাফল্য সীমাবদ্ধতা পড়ে নিবা। আজ বেশি নাই, হয়তো পরমাণুর শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস, এটা মোটামুটি আমাদেরকে জানা থাকা লাগবে। পরমাণু শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস, শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস এটা সম্পর্কে ভালো করে জানা রাখবা। এটা হচ্ছে 2n², ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে এখানে আমরা কি শক্তি স্তরের জন্য সাধারণত আমাদের এখানে আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেলে বলছে একটা নিউক্লিয়াস থাকবো, তারপরে একটা অরবিট থাকবো, তারপরে আরেকটা অরবিট থাকবো, তারপরে আরেকটা অরবিট থাকবো, সরি, তো এটা কে শেল, এল শেল, এম শেল, আরেকটা অরবিট। স্যার এটা সুন্দর হয় নাই, যাই হোক, কে এল এম এন। তো এখানে আমাদেরকে কে শেলে কয়টা ইলেকট্রন থাকবে আমি তো জানি না। কে হচ্ছে প্রথম 1 নাম্বার, কে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এল, এম 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। তো এবার প্রধান শক্তি স্তর, ইলেকট্রন এগুলার প্রধান শক্তি স্তর বলা হয়, বা অরবিট বলে, বা শক্তি স্তর বলে, এগুলার প্রধান শক্তি স্তর বলে, ঠিক আছে, প্রধান শক্তি স্তর। তো প্রধান শক্তি স্তর এগুলার প্রধান শক্তি স্তর বলে। এবার আমাদের প্রধান শক্তি স্তর মানগুলো বাইর করব। প্রধান শক্তি স্তর সূত্র হচ্ছে 2n²। এখানে কে শেল, কে এর মান 1, তাহলে এখানে 1 হলে 1 1 1 2 1 2, তাহলে এখানে দুটি ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তারপরে এল এর মান হচ্ছে 2 দুগুণে 6 4 দুগুণে 8, তাহলে এখানে 8টি ইলেকট্রন থাকবে, ক্লিয়ার। তারপরে এখানে তোমার হচ্ছে যে 3 3 9 9 দুগুণে 18, এরপর 18টা 4 4 16 16 দুগুণে 32টি, এখানে 32টি। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্রধান শক্তি স্তর মানগুলো বের করে নেব। এরপর এটা এতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, তোমার হচ্ছে যে উপশক্তি স্তর ধারণা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। উপশক্তি স্তর ধারণাটা ভালো করে শিখে রাখতে হবে। এখানে উপশক্তি স্তর হচ্ছে যে আমাদের উপশক্তি অরবিটালগুলো s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল,
এফ অরবিটাল, এই 4টা অরবিটাল। তো মনে রাখবা এস অরবিটাল যখন শূন্য, এস অরবিটাল মান সবসময় শূন্য, পি এর মান 1, ডি এর মান হচ্ছে 2 আর এফ এর মান 3। এখন কে বলতে স্যার কেন এটার মান শূন্য, এটার মান 1, এটার মান 2, এটার মান 3? এল এর মান হচ্ছে শূন্য থেকে n-1, এল এর সূত্রটা হচ্ছে শূন্য থেকে n-1। এন হচ্ছে প্রধান শক্তি স্তর, ঠিক না? প্রধান শক্তি স্তর 1 নাম্বার থেকে শুরু, তাহলে এল ইকুয়াল 1-1, তাহলে হচ্ছে যে শূন্য, তাহলে এটা হচ্ছে এস অরবিটাল প্রথমটা। প্রথম অরবিটাল নামে তো এস, তারপরে 2 থেকে 1 গেলে আর 2 থেকে 1 গেলে আর 1 থাকে, তাহলে এটা পি অরবিটাল, পি অরবিটাল 2। তারপরে তোমার হচ্ছে যে সরি পি অরবিটাল 1, তারপরে 2 হচ্ছে ডি অরবিটাল, আর 3 হচ্ছে এফ অরবিটাল, ঠিক আছে? এইগুলো অরবিটাল সম্পর্কে জানা রাখতে হবে। দেখছো n ইকুয়াল 1 হলে l ইকুয়াল 0, অরবিটাল হচ্ছে এখানে 0 মানে একটা সংখ্যা, অরবিটাল একটি মানে n এর মান 1, 1s। l ইকুয়াল হচ্ছে 0, 1 কইছে না, সূত্র কি 0 থেকে আমাদের হিসাব করতে হবে, 0 বাদ দেওয়া যায় না। তো 2 হলে 2 থেকে 1 গেলে আর 1 থাকে, তো 0, 1। তো এখানে অরবিটাল দুইটা, একটা দুইটা, আর n এর মান দুইটা, 2s 2p। এভাবে ধারাবাহিকভাবে এই উপশক্তি স্তর ধারণাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের আর ইম্পর্টেন্ট জিনিস বলতে এই 7টা আবার মোটামুটি ইম্পর্টেন্ট, আর হচ্ছে যে এই সূত্রটা, ঠিক আছে? এটা দিয়ে আমরা সাধারণত কি করব, এটা দিয়ে হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা, এস অরবিটালে কয়টা ইলেকট্রন, পি অরবিটালে কয়টা, ডি অরবিটালে কয়টা, এফ অরবিটালে কয়টা, এই ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় আর কি। তো তোমরা ভালোভাবে শিখে নিবা, এই 7টা দেখে নিবা। তো ভাই এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা তোমার পরীক্ষা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কত পার্সেন্ট? 100%। এটা শিখা লাগবে। ইলেকট্রোবিন্যাসের নীতি আহ্বায়কের উপর ভিত্তি করে যে অরবিটাল ইলেকট্রন শক্তি বেশি সে অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করে, এবং যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো অরবিটালের শক্তি এই সূত্র কি স্যার? অরবিটাল শক্তি সূত্র হচ্ছে n+l, ঠিক আছে? n+l এর মাধ্যমে আমরা অরবিটাল শক্তি নির্ণয় করতে পারি। তো 3d অরবিটাল এবং 4s অরবিটালের শক্তি কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। তো 3d অরবিটালের জন্য দেখো n এর মান কত? 3, n এর মান 3। আমরা না জানি ডি এর এল এর জন্য ডি এর মান 2, আমরা একটু আগে দেখাইছি। এল এর মান 2 হলে ডি অরবিটাল, তাহলে n+l এর মান হচ্ছে 3+2, 3 এর 2 যোগ করলে 5, এবং 4s অরবিটালের জন্য n = 4, l = 0, অর্থাৎ n+4, 4 এর সাথে 0 যোগ করলে হয় 4। তাহলে এখানে 4s এর মান কম, তাহলে 4s এ ইলেকট্রন আগে যাবে, 3d এর মান বেশি, তাহলে 3d এর ইলেকট্রন পরে যাবে। 3d এর মান 5, তাহলে শক্তি বেশি, 4s এর শক্তি কম, তাহলে 4s এ আগে ইলেকট্রন যাবে। তাহলে আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি। তোমাদের তো ইলেকট্রন বিন্যাস শেখা দরকার, তাই না? তো স্যারে তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখাইতেছি। একটা জিনিস মনে রাখবা, তো এখানে দেখো 1s থেকে 2s এর শক্তি বেশি, 2p এর শক্তি বেশি, 3s এর শক্তি বেশি, 3p এর, তারপর 4s এর, তারপর 3d, তারপর আচ্ছা সরি 1s এর থেকে 2s এর শক্তি বেশি, হ্যাঁ এভাবে ধারাবাহিকভাবে কি যাবে। তো আমাদের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। তো ইলেকট্রন বিন্যাস সাধারণত ধরো আমি অক্সিজেন 8 দিয়ে শুরু করি। এক হলে একটা অরবিটাল 1s, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি s অরবিটাল মনে রাখবেন। 2 হলে 2টা অরবিটাল, 2 হলে স্যার কয়টা অরবিটাল? 2টা অরবিটাল, 2s, তারপর হচ্ছে 2p। পি অরবিটালে মোট হচ্ছে 6টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে 2 দিয়ে সাইড, আমার এখানে ইলেকট্রন আছে 8টা, তাহলে এখানে আর 4টা থাকবে। তো 2 দিয়ে সাইডে সাইডে 8। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো, যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা দিবে, তোমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাস পারো। না পারলে বলবা, স্যার হচ্ছে যে আরেকটা ক্লাসের ভিতরে তোমাদেরকে বা হচ্ছে যে স্যারের হোয়াইট বোর্ডে আছে, ওই হোয়াইট বোর্ডে তোমাদের ক্লাস নেবে। এটা তো কম্পিউটারে নিতেছি, সাজেশন ক্লাস, তো এই কারণ হচ্ছে যে অতটা ডিপলি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না। তো পটাশিয়াম 19 দেখো, এখানে 1s2, 2s2, 2p6, 2 2 6 4 6 10, তারপর হচ্ছে 3s 3p, তাহলে 6 2 কত? 8, তাহলে এখানে 18। তখন স্যার 1 2s 2p, 3s মানে 3 অরবিটাল আসবে না, 3s 3p, 3d আসার কথা, 4s ইলেকট্রন কেন গেছে? তো আমরা ইলেকট্রোমিনেশন নীতি জানি, ইলেকট্রোমিনেশন নীতি হচ্ছে যে অরবিটালের শক্তি কম, আগে সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, সেই অরবিটাল পরিপূর্ণ হওয়ার পরবর্তী দিয়ে যদি ইলেকট্রন থাকে তাহলে তোমার 3d অরবিটালে ইলেকট্রন যাবে। তাহলে স্ক্যান্ডিয়াম দেখো, এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2 পরিপূর্ণ হওয়ার পরবর্তী দিয়ে, এখানে 2 2 6 4 6 10, 10 2 12, 12 6 18, 18 2 20, ইলেকট্রন আছে কত? 21টি। তারপরে তোমার 3d অরবিটাল ইলেকট্রন একটা গেছে, ঠিক আছে?
এইভাবে বাইন্ডিয়াম একই কথা, একই সিস্টেম। তো তোমার পরীক্ষায় শুধু এই জিনিসটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমার এক্সাম আসবে যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায় ব্যাখ্যা করো। তো আমরা ব্যাখ্যাটা ইলেকট্রন বিন্যাসের নীতির মাধ্যমে দিতে পারি, ঠিক আছে। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়াম সর্বশেষ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। তো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে একই, ঠিক আছে। এটা ভালো করে শিখে নিবে। আর এবার আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম দেখব, এটাও ইম্পর্টেন্ট, এটা এক্সামও আসে, ঠিক আছে। আমি যা যা তোমাদেরকে এখানে দেখাই দিতেছি, কিন্তু ভাই তুমি কিন্তু বোর্ড প্রশ্ন যখন সলভ করতে যাইবা, বোর্ড প্রশ্ন যখন পড়তে যাবে তখন কিন্তু এইগুলাই দেখবা, ঠিক আছে। তো সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর ফি এবং ডি অরবিটাল অর্ধেক পূর্ণ, মানে ফি 3 মানে ফি 6 এর অর্ধেক পূর্ণ হচ্ছে ফি 3, আর ডি 10 এর অর্ধেক পূর্ণ হচ্ছে কত, ডি 5, ঠিক আছে। সম্পূর্ণ পূর্ণ ফি 6 বা ডি 10 হলো এর ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, মানে পরমাণুর ভিতরে ছুটাছুটি করে না, এটা স্থির থাকে, কারো কাছ থেকে ইলেকট্রন আনতেও চায় না বা কাউকে দিতেও চায় না, সে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে চায় আর কি। তাই ক্রোমিয়াম সব বেশি ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা এমন, আগে হচ্ছে যে 4s অরবিটাল ইলেকট্রন সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার পরে 3d অরবিটাল ইলেকট্রন যাবে, আমরা ইলেকট্রন বিন্যাস নীতি অনুযায়ী জানি। কিন্তু 3d অরবিটালে সুস্থিত অর্ধপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে চলে আসে, মানে সে অর্ধপূর্ণ হওয়ার জন্য তার ভিতরে ইলেকট্রন গ্রহণ করার আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে, হ্যাঁ, সে অনেক ছুটাছুটি করে। তোমার হচ্ছে যে তখন 4s অরবিটালে কি করা, সর্বশেষে একটা ইলেকট্রন তাকে দিয়ে তাকে শান্ত করা, ঠিক আছে। ফলে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস এরকম হয়। তাহলে অর্ধপূর্ণ হওয়ার জন্য সাধারণত 4s অরবিটালে কি 4s অরবিটালে একটা ইলেকট্রন 3d এর মধ্যে চলে যায়, 3d এর মধ্যে চলে যাবে। তো এখানে কপার এবং হচ্ছে যে তোমার ক্রোমিয়াম এবং কপার, এই ক্রোমিয়াম এবং কপার এই দুইটা জিনিসই পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। তো অনেক করবে যে এই দুইটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কোনো ব্যাখ্যা করো। তো ভালো করে শিখে নিবা বই থেকে, ভাই বই থেকে, আমি বারবার বলি বই থেকে তোমাদের বোর্ড প্রশ্ন করা হবে। তো এত হাই হুতাশ হওয়ার দরকার নাই, বইটা ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমরা বই থেকে ভালো মার্ক তুলতে পারবে, হ্যাঁ। তো এইখানে এই সূত্রটার মাধ্যমে পরীক্ষা অঙ্ক আসবে, এটাও ইম্পর্টেন্ট, এটাও শিখে নিবা, হ্যাঁ। এটার উপর ভিত্তি করে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো করবা, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা ভালো কিছু করতে পারবা। তো এটাও ভালো করে শিখে নিবা, এটাও ভালো করে শিখে নিবে। এরপরে আর কি আছে, আপেক্ষিক পারমাণবিক থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। তো এগুলো সহজ, এখানে কিভাবে করবা, তো স্যারে দেখাইতেছে H2SO4। তো এগুলো পারমাণবিক ভর জানা রাখবো। হাইড্রোজেনের ভর হচ্ছে 1, এর অনুসংখ্যা 2টি, সালফারের ভর হচ্ছে তোমার কত 32, ঠিক আছে। অনুসংখ্যা 1টি, অক্সিজেনের ভর হচ্ছে 16, এর অনু হচ্ছে 60টি, তাহলে এটা শব্দ হিসাব করলে 98, ঠিক আছে। এই সালফিউরিক অ্যাসিডের কি এটা আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর বের করার সিস্টেম আর কি। তো ইনশাআল্লাহ তোমরা মোটামুটি তোমাদের এই অধ্যায় থেকে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো স্যারে তোমাদেরকে আলোচনা করছি, সাজেশন দিছি, এবং তোমরা বাড়িতে ভালো করে পড়ে নিবা। তো তেজস্ক্রিয় অ্যাসিড তার ব্যবহার অবহেলা করা যাবে না ভাই, অবহেলা করা যাবে না, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এই জিনিসটা অনেক সময় ঘ নাম্বারে দিয়ে দেয়, ঘ নাম্বারে না দিলেও ঘ নাম্বারে তোমার দিয়ে দিব। এই তোমার চিকিৎসা ক্ষেত্রে ভালো করে পড়ে নিবা, আইসোটোপের ব্যবহারগুলো কোথায় কোথায় হয় এগুলো ভালোভাবে পড়ে নিবে, এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবা। আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে বলবা, এবং হচ্ছে যে তোমাদের পরবর্তী ক্লাসটা কি এভাবে নেব নাকি হোয়াইট বোর্ডে নেব তোমরা বলে দিলে স্যার হচ্ছে যে ওইভাবে তোমাদের ক্লাসটা নেবে। কারণ তোমরা যদি রেসপেক্ট না করো, তোমরা যদি ক্লাস মনোযোগ দিয়ে না করো বা হচ্ছে যে উদ্দীপনা না দাও, সাড়া না দাও, তাহলে ক্লাস করার প্রতি আমার আগ্রহ থাকবে না, একটা ক্লাস করতে খুব কষ্ট হয়।